সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান, এবং আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, আবার খুন, জখম, গুলি, বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, 80% হবে নারী, সিলেটের প্রধানমন্ত্রী। টিআর ও কাবিখায় খাদ্যর বদলে অর্থ বরাদ্দের প্রস্তাব, ডিসি সম্মেলন শুরু আজ। তদন্ত এগোয় না, জামিনের অপেক্ষায় সাংবাদিকেরা। বিশ্ব গণমাধ্যম দিবস আজ। আমার দেশ, প্রশাসনিক সংস্কার প্রস্তাব প্যাকেটবন্দি। অবরোধ কার্যকরে মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর। পুরো অধিবেশনে উত্তাপ ছড়ায় 71 কার্ড, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। দৈনিক ইত্তেফাক, ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, আইনমন্ত্রী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে, সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার চেষ্টা করছে সেই মহল, বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডিসি সম্মেলন শুরু আজ, উঠছে 498 প্রস্তাব। সমকাল, আত্মীয় ও জাতীয়করণের অভিযোগ নিয়োগে সময় দিন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, সিলেটের প্রধানমন্ত্রী। কেউ প্রকাশ্যে কেউ গোপনে ষড়যন্ত্র করছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। যুগান্তর, বাকযুদ্ধ ঐক্যর বার্তা, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। স্বাস্থ্যসেবা সরকারের মনোযোগ চান সবাই, আজ শুরু 4 দিনব্যাপী ডিসি সম্মেলন। কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে ষড়যন্ত্র করছে, সিলেটে বিএনপির কর্মী সমাবেশে প্রধানমন্ত্রী। সোন অ্যারেস্ট ঘিরে ঘাটে ঘাটে বাণিজ্য, জুলাই গণ অভ্যুত্থানের মামলা। মানবজমিন, প্রধানমন্ত্রীর ক্লান্তিহীন সময়, ভিজলেন বৃষ্টিতে, মানুষের বাঁধ ভাঙা ঢল, সিলেটের 2 মেগা প্রকল্প উদ্বোধন। ঢাকার 2 সিটিতে প্রার্থী নিয়ে জামাত এনসিপির দ্বন্দ্ব। রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী যা দেখলেন। কালের কণ্ঠ, সংসার চালাতে সঞ্চয়ে টান, ঢাকা সিলেট মহাসড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন করা হবে, সিলেটের প্রধানমন্ত্রী। সব থানা দালালমুক্ত করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকের অধিকার প্রশ্নে সংসদের ভেতরে বাইরে লড়াই চলবে, জামাত আমির। সমস্যার মূলে অন্তর্বর্তী সরকার, টিকা কেনায় চরম গাফিলতি, হামির প্রাদুর্ভাব ইস্যুতে মার্কিন সায়েন্স জার্নাল। কালবেলা, মানব পাচার রানী নূরজাহান, শিল্পে উৎপাদন ব্যয় বাড়লেও সক্ষমতা কমেছে। ইনকিলাব, ইরান যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের। মহাসড়ক, রেললাইন, হাসপাতাল, সুরমা তীরে মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা, সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেল চোরেরা এখন কোথায়? বাংলাদেশ প্রতিদিন, 5 আগস্ট ছাত্র জনতা দেশ আবার স্বাধীন করেছে, সিলেটের প্রধানমন্ত্রী। জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন মাসুদ উদ্দিন। সংবিধান সংস্কার না সংশোধন, 2 জোটের কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা। দেশ রূপান্তর, বিএনপি জামাত টক্কর এবার পশুর হাটে। পুরোদমে ভিসা চালুর চিন্তা দিল্লির, বাংলাদেশ ভারত সম্পর্ক, কেউ প্রকাশ্যে কেউ গোপনে ষড়যন্ত্র করছে, প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত, প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সিলেট প্রধানমন্ত্রী। ভয়াবহ বন্যার আশঙ্কা, ধান খড় হারিয়ে নিঃস্ব কৃষক, হাওরে নামছে মানবিক বিপর্যয়। বণিক বার্তা, পুঁজিবাজার থেকে অর্থায়নের পরিমাণ দেশের মোট স্থায়ী মূলধনের মাত্র 6%। দ্য ডেইলি স্টার, হ্যারাসমেন্ট অফ জার্নালিস্ট কাটস অ্যাক্রস গভর্নমেন্ট। নিউ এজ, journalists continue to face harassment, false case. Daily Observer, DC conference kicks off today. PM urges public support to take BD forward. দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। জাহেদ ভাই, আজকে
যেসব খবর রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেসব খবর সেটা দিয়ে আমি শুরু করতে চাই। প্রধানমন্ত্রী তিনি অলরেডি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। কালকে সিলেটে বিভিন্ন প্রকল্পেরও উদ্বোধন করেছেন। এই যে তার বিভিন্ন প্রতিশ্রুতি তার বাস্তবায়ন কাজ শুরু, সরকারের এখনো 2.5 মাস হতে চলল। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন, দর্শক শ্রোতা সবাইকে। প্রধানমন্ত্রী গতকাল সিলেটে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে তার পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং দিনব্যাপী অনেকগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন। আপনারা দেখেছেন, আমরা টেলিভিশন এবং পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখেছি, সরাসরি সম্প্রচারিত হয়েছে অনেক জায়গায় তার এই কর্মসূচিগুলো। এবং আপনি রাইটলি বলেছেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এটা উনি এর আগে আমরা দেখেছি উনি বগুড়া সফর করেছেন এবং বগুড়াতে গিয়ে ওইখানে যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলোর ব্যাপারে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, স্টার্ট করে দিয়েছেন। একইভাবে সিলেটে নির্বাচনের আগে আপনি জানেন যে নির্বাচনী সফর উনি শুরুই করেছিলেন সিলেট থেকে। তো ওইখানে তখন যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়ে এসেছিলেন সেইগুলোর ইমপ্লিমেন্টেশন গতকালকের এই অনুষ্ঠান থেকে উনি আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়ে আসছেন এবং এই 5 বছরের ভিতর পর্যায়ক্রমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা আমি একটু বলতে পারি যে সিলেট ঢাকা মহাসড়কটা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী, বিশেষ করে আখাউড়াতে এই যে একটা আশুগঞ্জ থেকে পর্যন্ত কুটিপাড়া পর্যন্ত যে জায়গাটা, এটাতে রাস্তার সংস্কার কাজের কারণে পুরা রাস্তাটাই নষ্ট হয়ে আছে এবং দীর্ঘদিন ধরে এই 2 লাইনের সড়কটা, মাত্র 2 লেনের এই যে সড়ক, এটাই দীর্ঘদিন ধরে 2 লেন 4 লেনের, এদিকে 2 লেনের, তো 4 লেনের সড়কটা, ইনফ্যাক্ট এটা 2 লেনের সড়ক বিভিন্ন জায়গায় বিভিন্ন, এটাকে 4 লেনে উন্নীত করার দীর্ঘদিন আগের প্রকল্প ছিল, তারপরেও এটা কমপ্লিট হয় নাই এবং এই কারণে সিলেট বিভাগের পুরো অঞ্চলের, শুধু সিলেট বিভাগ না, তার আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এটার সুযোগ সুবিধা পেয়ে থাকে, তারাও কুমিল্লার লোকজন পেয়ে থাকে। এটা বঞ্চিত এই এলাকার জনগণ সড়ক সুবিধার থেকে। রেলের ক্ষেত্রেও একই অবস্থা। তো কালকে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে যেটা শুনেছি যে এটা ডাবল লাইন হবে, রেল লাইনটা ডাবল লাইন হবে। সড়কের যে কাজগুলো পেন্ডিং আছে, অনেকগুলো প্রকল্প কিন্তু আগের নেওয়া আছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, হয়তো আর্থিক কারণে, উদ্যোগের অভাবে এটা হচ্ছিল না, এগুলা কমপ্লিট হবে। ওইখানে জলাবদ্ধতা নিরসনে বড় একটা প্রকল্পের কথা আমরা শুনেছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরনো হাসপাতাল এবং মুক্তিযুদ্ধে ওই হাসপাতালের খুব গৌরব রয়েছে। আপনি জানেন শামসুদ্দিন একজন চিকিৎসক মারা গেছিলেন। এরকম বেশ কিছু প্রকল্প, এটাতে 1200 শয্যা উন্নীত করার ঘোষণা আমরা গতকালকে ওখানে শুনেছি। তো এইভাবে উনি বেশ কিছু প্রকল্পের এখানে শুরু করার কথা, যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেইগুলোর কালকে শুরু করে দিয়ে আসছেন। সিলেট নগরীর উন্নয়ন, পরিচ্ছন্ন নগরী, গ্রিন সিটি হিসাবে সিলেট সিটি কর্পোরেশন এরিয়াকে উন্নীত করা, ড্রেনেজ সিস্টেমকে উন্নত করা, এইটা পর্যায়ক্রমে আমার ধারণা সারা দেশেই উনি যাবেন এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আসছিলেন সেগুলো পর্যায়ক্রমে একে একে অন্যান্য জায়গাতে গিয়ে এগুলো শুরু করবেন। এবং এটা সরকার যে 2.5 মাস সময়ের ভিতর তার ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিলেন। এখন আসবে বাজেট এলোকেশন, সামনে বাজেট সেশন আছে, ওইখানে দেখা যাবে যে সিলেটে কালকে যে সমস্ত প্রকল্পে শুরু করে দিয়ে আসছেন এগুলোর বাজেট এলোকেশন কি হয়, তারপরে কাজ কী হয়, এর উপর নির্ভর করবে যে এটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে আমরা জানি, তারপরেও সারা দেশে সুষম উন্নয়ন যাতে নিশ্চিত হয় এবং যে এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো যাতে বাস্তবায়িত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর পাশাপাশি গতকালকে প্রধানমন্ত্রী আরও কিছু জাতীয় ইস্যুতে কিছু কথা বলেছেন। ওইখানে যেমন 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মধ্যে 80% বলেছেন এটা নারী নিয়োগ করা হবে 1 লাখের মধ্যে। তো এইটা একটা ঘোষণা জাতীয় পর্যায়ে আসছে। তারপরে আপনার এখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে, এই কথাটা উনি বলেছেন।
কারণ আপনি জানেন যে সিলেটের সুনামগঞ্জ কিংবা হাওড় অঞ্চলে প্রচুর ধান হয়। এবার বন্যা হঠাৎ করে ফ্লাড যেটা বৃষ্টির কারণে গত এক সপ্তাহ থেকে যে বৃষ্টি হচ্ছে প্রচুর ধান তলিয়ে গেছে এবং ধানের কারণে অনেক কৃষক কিন্তু সর্বস্ব হারা হয়ে গেছে। এর আগেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে 3 মাসের জন্য কৃষকদের সহায়তা দেওয়ার কথা। গতকালকে উনি গিয়ে বলেছেন যে কৃষকদের উন্নয়নে উনি কী করছেন এবং কী ব্যবস্থা গ্রহণ করবেন। এটা লোকজন আরও স্পেসিফিক অ্যাকশন চায় যে হাওড় অঞ্চলে কেন বারবার এই ধানটা ডুবে যায় এই বিষয়গুলোতে। আরেকটা জাতীয় কর্মসূচি গতকাল উনি সিলেট থেকে শুরু করেছেন, যেটা স্পোর্টসের ক্ষেত্রে নতুন করে স্পোর্টস নামে যেটা ট্যালেন্ট হান্ট, এইটা একটা নতুন জাতীয় কর্মসূচি এবং সারা দেশের এটা কর্মসূচিটা সিলেট থেকে উনি শুরু করেছেন, কিন্তু এটা জাতীয় কর্মসূচি। একই সাথে গতকাল সারা দেশে এটা হয়েছে এবং এখানে 8টা ইভেন্টে ট্যালেন্ট হান্ট হবে। 12 থেকে 14 বছর বয়সী যে শিশুরা আছে তাদের মধ্য থেকে প্রতি বছর এটা করা হবে, যাতে আমরা দেখেছি যে টেলিভিশনে ভিটিভিতে যে নতুন কুড়ির প্রোগ্রামটা শুরু হয়েছিল, সেই নতুন কুড়ি প্রোগ্রাম দীর্ঘ যুগের পর যুগ চলেছে এবং প্রচুর শিল্পী এখান থেকে বেরিয়ে আসছে। এই কীভাবে প্রচুর ক্রীড়াবিদ বেরিয়ে আসবে যদি আমরা যথার্থভাবে নিরপেক্ষ অবস্থান থেকে এবং পরিশ্রম করে আমরা আমাদের সারা দেশের প্রচুর ট্যালেন্ট রয়েছে ক্রীড়াক্ষেত্রে, এদেরকে হান্ট করে খুঁজে বের করে নিয়ে আসতে পারি প্রতিযোগিতার মাধ্যমে। এবং এটা বলা হয়েছে যে আমরা বিকেএসপি সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে এইগুলোতে তারা ভর্তির সুযোগ পাবে, তারা যাতে ক্রীড়াক্ষেত্রে আরও উন্নয়ন করতে পারে। অন্যান্য সেক্টর মানেগুলোতে ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক কিংবা অন্য যতগুলো 8টা ক্রাইটেরিয়াতে এবং বিভাগওয়ারি এটা হবে। এটা ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে কম্পিটিশনগুলো হবে। মানে প্রতিশ্রুতির বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য যে উদ্যোগ দেশ এবং দেশের মানুষের সাথে সেগুলো শুরু করেছেন। এবং এর আগে জাতীয় পর্যায়ে আপনি জানেন যে আমি একটা কথা বলে শেষ করি যে প্রতিশ্রুতি বাস্তবায়ন তো জাতীয় পর্যায়ে আপনার এর আগে দেখেছি ওনার ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি ছিল, কৃষক কার্ডের যে প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়ন করেছেন। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয়টা যেটা ছিল সেটাও করা হয়েছে সুদসহ। এই জাতীয় উদ্যোগগুলো শুরুতেই সরকার উদ্যোগী হয়েছে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে, এটা একটা ভালো লক্ষণ। প্রধানমন্ত্রী নির্বাচনের পরপরই বলেছেন হাতের কালি শুকিয়ে যাওয়ার আগে তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। কিন্তু তারপরও আমরা দেখেছি যে 2 মাসের মধ্যে অনেকে এই সরকারের যে মানে ভবিষ্যৎ অন্ধকারই বলা যায় কিংবা হিমশিম খাচ্ছে, দেশ চালাতে ব্যর্থ হবে, ব্যর্থতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এবং গতকালকে প্রধানমন্ত্রী যে বিষয়টা বললেন যে কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে ষড়যন্ত্র করছে। এইটা দেখেন যে আমি এখানে দুটো বিষয় বলবো যে এই সরকার দায়িত্ব গ্রহণের এমন একটা সময়ে করেছে, দুটো বিষয় এখানে দেখতে হবে যে 15 কিংবা 17 বছরে শেখ হাসিনার 15 বছর এবং 111 সরকারের আরও 2 বছর, প্রায় এই 17 বছরে দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটা আমরা বিএনপি সরকারের মুখ থেকে নয়, অন্তর্বর্তী সরকারের কাছ থেকেই আমরা শুনেছি। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে কমিশন করা হয়েছিল তারা যে রিপোর্টটা দিয়েছে দেশের অর্থনীতির টোটাল একটা তারা পোস্টমর্টেম করে এটার সার্বিক একটা অবস্থা জাতির সামনে তুলে ধরেছে। যদিও এটা নিয়ে আলোচনা কমই হয়েছে, অন্যান্য আলোচনা, নির্বাচনী আলোচনা কিংবা সংস্কার আলোচনার কারণে এই আলোচনা সরকারের, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কিংবা অর্থনীতিকে এই যে ফ্রাজাইল অবস্থায়, একবারে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার, খাদের কিনারে নিয়ে যাওয়ার যে অবস্থা, এই আলোচনাটা কম হয়েছে আমাদের মিডিয়াতে বলেন আর জাতীয় পর্যায়ে বলেন। তো এটা রিপোর্ট কিন্তু সাবমিট হয়েছে। তো ওইখানে আমরা দেখেছি যে অর্থনীতি কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেই একটা অর্থনীতি অন্তর্বর্তী সরকার এটাকে স্ক্যান করে কি অবস্থায় আছে সেটা দিয়ে গেছে, কিন্তু 2-1টা ক্ষেত্রে হয়তো তারা উদ্যোগ নিয়েছে কিন্তু কাজ শুরু করতে পারেনি। এই সরকারকে এইটা থেকে আবার টেনে তুলতে হবে, অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করা, নিজকে এটা বিভিন্ন সেক্টরে, এখানে সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ। ফ্রাজাইল একটা অর্থনীতি পেয়েছে। আপনি প্রশাসন বলেন, প্রশাসনের দলীয়করণের কারণে ভঙ্গুর একটা অবস্থা পেয়েছে। নির্বাচন ব্যবস্থাকে তো ধ্বংস করা হয়েছিল, আবার নতুন করে এটাকে মেরামতের কাজ গত নির্বাচনের মধ্য দিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে। তো এই বিষয়গুলোর পাশে দ্বিতীয় যে বিষয়টি যুক্ত হয়েছে সরকারের জন্য, যে যুদ্ধ, ইরানে যে ইসরায়েল এবং মার্কিন আক্রমণের পরে জ্বালানি ক্ষেত্রে যে একটা সংকটের সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী, এটার জন্য সরকারের কিছুই করার ছিল না।
যে সংকটটা আমি যেটা বলছি ম্যানেজমেন্টে করার ছিল, কিন্তু সংকট যেটা সৃষ্টি, যেটা শুরু জ্বালানি সংকটে, এখানে সরকারের কিছুই ছিল না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের করার ছিল, এবং সরকার কতটুকু করেছে, সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটার উৎস, এটার গ্রাউন্ড লেভেলে সরকারের কিছুই করার ছিল না। তো জ্বালানি সংকটের কারণে পুরো অর্থনীতি সাফার হবে, সারা বিশ্বে হচ্ছে, বাংলাদেশেও হবে। তারপরেও বাংলাদেশ গভর্নমেন্ট শুরুতে আমি যেটা বলবো যে 85টি দেশে একবারে প্রথম সপ্তাহে তেলের দাম বাড়ানো হয়েছিল, বাংলাদেশ কিন্তু এটা বাড়ায়নি। এটার কারণে এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি সরকার এই জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এইখানে ভর্তুকি দিয়ে কন্টিনিউ করতে পারতো, এটা যদি সাস্টেইন করতে পারতো, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য হয়তো বা এটা ভালো হতো। কেন হতো? যে আপনি দেখেন যে জ্বালানি তেল 50 দিন পর সরকার যখন দাম বাড়ালো, বিশেষ করে পেট্রোল পাম্পগুলোর সামনে যখন মানুষের দুর্ভোগ বেড়ে গেল, কিউ বেড়ে গেল, তখন সরকার বলা যায় যে বাড়াতে বাধ্য হলো। সরকার বলছিল যে আমরা এপ্রিলে বাড়াবো না, তারপরেও এপ্রিলের মাঝামাঝি এসে এটা বাড়াতে হলো। এটার কারণ হলো পেট্রোল পাম্পের সামনে। কিন্তু তারপরে আপনি এসে দেখেন যে মূল্যস্ফীতি হয়েছে কোনো ক্ষেত্রে। তারপরেও সরকার চেষ্টা করেছে, বাসের ভাড়া যেভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছিল সরকার, এটা কঠোরভাবে এটাকে মেনটেন করে মাত্র 11 পয়সা করেছে। তারা কিন্তু অনেক বেশি বাড়াতে চেয়েছিল। এইরকম অন্যান্য সেক্টরে কিছু প্রভাব তো অবশ্যই পড়বে, বিদ্যুৎ সেক্টরে পড়বে। বিদ্যুতের ফার্নেস অয়েলের দাম বাড়িয়ে দিলে, ফার্নেস অয়েল দিয়ে যে সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন হয়, ডিজেলের উপর পড়বে, জিনিসপত্রের দাম, পরিবহন খরচ বেড়ে গেলে এটার একটা প্রভাব পড়বে। সুতরাং সামগ্রিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি হলে মূল্যস্ফীতিটা বেড়ে যায়। এইটার কারণেই সরকার চেষ্টা করেছিল। এখন আপনি যে পয়েন্টে আসছিলেন যে সমালোচনা, গোপন এবং প্রকাশ্য ষড়যন্ত্র, এখন আমি জানি না, ষড়যন্ত্র তো সবই গোপনে হয়, প্রকাশ্যে তেমন কিছু হয় না, গোপনেই ষড়যন্ত্র হয়। তো এখন হয়তো উনি ইন্ডিকেট করেছেন এখানে দুটো বিষয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি আমাদের প্রধান বিরোধী দল জামাতকে উদ্দেশ্য করে হয়তো বলেছেন যে তারা প্রকাশ্যে করছে। প্রকাশ্যে মিন্স তারা ফেসবুকে কিংবা আপনার বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে, রাজপথের কর্মসূচি দিয়ে, এটা হতে পারে, এটার কথা বলতে পারেন। কিংবা ফেসবুকে এক ধরনের আছে, আরেকটা আছে যারা পতিত স্বৈরাচার, তারা তো নানা ধরনের গোপন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং আমরা মাঝে মধ্যে এটা দেখছি, এটা প্রকাশ পাচ্ছে ষড়যন্ত্রের কথাগুলা। নয়াপল্টনে বিকাল যেটা বলছে, বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার চেষ্টা করছে সেই মহল। ওই যে ভঙ্গুর অর্থনীতির কথা যেটা বলে গেলেন, উনি এই জায়গাটায় টাচ করেছেন, এবং যেটা বলেছেন যে বন্ধ কলকারখানা, এটা মে দিবসের প্রোগ্রামে যেটা জনসভা হয়েছিল বিএনপির পক্ষ থেকে পল্টনে, নয়াপল্টনে, সেই জনসভায় এই কথাগুলো উনি বলেছেন। আগে উনি ব্যাকগ্রাউন্ড মানে ইতিহাস টেনে যেটা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ইমার্জিং টাইগার যেটা বাংলাদেশকে একটা সেটা যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক একইভাবে সেই পথেই সেই বৈশ্বিক ষড়যন্ত্র আমাদের প্রতিবেশীদের কাছ থেকে হোক কিংবা অন্য দেশের কাছ থেকে হোক, এই ষড়যন্ত্র তো আছেই, এবং সেইগুলো মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে সরকারের কাজ। জনগণ তাকে সহযোগিতা করতে হবে, এবং সরকারের উচিত হবে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে এগুলোকে মোকাবেলা করা, এবং জনগণকে এটার ব্যাপারে সচেতন রাখা যে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে, এইভাবে হচ্ছে, এগুলো আমরা মোকাবেলা করছি, আপনারা আমাদের কাছে সাথে থাকুন। কারণ এই সরকারকে ব্যাপক সমর্থন, জনসমর্থন দিয়ে, জনগণ ভোটের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছে। সুতরাং তাদের শক্তি অনেক বেশি। তারা কিন্তু রাতের ভোটেও আসে নাই, ভোটারবিহীন নির্বাচনেও আসে নাই, আমির ভোটেও আসে নাই। সো জনগণের শক্তি আপনার সাথে আছে, এটা সরকারকে অনুধাবন করতে হবে যে আমরা জনগণের শক্তিতে বলিয়ান। এখন সেই 20 কোটি লোকের সাপোর্ট যে সরকারের প্রতি, কিংবা যে নির্বাচনে পার্টিসিপেট করেছে সরকার বিরোধী দল সবাইকে মিলেই সরকার দেশকে গঠন করতে হবে। শুধু সরকারের এটা একা দায়িত্ব না। এবং এটা পার্লামেন্টের লাস্ট ডেতে আমরা যে বক্তব্য শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের চিফ হুইপ এবং এনসিপির প্রধান, তিনজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস ছিল, এবং তিনজনই আপনি গতানুগতিকতার বাইরে গিয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তারা কিন্তু ক্লোজিং সেশনে ক্লোজিং স্পিচটা দিয়েছেন। এটা যথেষ্ট আশার সঞ্চার করেছে জাতিকে, আমি বলবো। এবং তারা যদি এই স্পিরিট নিয়ে এগিয়ে যান,
তাইলে তারা সম্মিলিতভাবে এই দেশটা সবার, এটা বিএনপির একারও না, জামাতেরও একার না, এনসিপির না। সুতরাং এটা জুলাই গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার, এই তিনটা দলই স্টেক হোল্ডার। এবং মনে রাখতে হবে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে মানুষের জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছিল। এটা শুরু, সূত্রপাত, 17 বছরের আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এগুলো নিয়ে নানা ডিবেট আছে, থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে আমরা এই দেশের লোক, আমরা এটা লক্ষ্য করেছি এবং সাংবাদিক হিসেবে আর একটু দায়িত্ব পালন করতে গিয়েও আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হয়েছে যে এইখানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে, নারী পুরুষ, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, স্কুল কলেজের ছাত্ররা এবং সর্বস্তরের মানুষ যেভাবে পার্টিসিপেট করেছে, এখানে তাদের একটা জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে যদি বর্তমান সরকার ধারণ করতে পারে এবং বিরোধী দলগুলো এটা ফিল করে যে না, এটা সরকারের একার দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব আছে, তাহলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। জাহিদ ভাই, আপনার কথা ধরে আমি আসি, এই ত্রয়োদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন, যে বিষয়টা আপনি বললেন ক্লোজিং সেশনে যে বক্তব্য, আজকে অনেক পত্রপত্রিকার এটা নিয়ে সাম আপ করা আছে, সামারি করা হয়েছে। তারপর যে বাকযুদ্ধ আমরা যেটা দেখেছি, ওয়াক আউট, তারপর আরো বাকযুদ্ধ যেসব দেখেছি, তারপরেও পত্রিকাগুলো যে নিউজ করেছে বা আপনি যেটা বললেন যে ঐক্যর যে বার্তা, সেই মেসেজটা আমরা পেয়েছি। আমার প্রশ্ন হলো, এই জায়গাটা আমরা বিরোধীকে রাজপথে নামতে দেখেছি, এই জায়গাটা আসলে কত দূর যাবে? এটা দেখেন যে এটা সমাপনী অধিবেশনের 3টা বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির চিফ যে, তো বিএনপি, জামাত, এনসিপি 3টা মূল রাজনৈতিক দল সক্রিয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হিসেবে আছে এবং আওয়ামী লীগের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে গেছে, জাতীয় পার্টি তো প্রায় বিলীন হতে চলেছে। তো এই মূল রাজনৈতিক দলগুলো যারা, তাদের নেতারা যখন পার্লামেন্টে যে সুরে কথা বলেছেন, এইটা এর আগের পার্লামেন্ট সেশনে আপনি জানেন যে 25 কার্যদিবস, প্রায় 2 মাস ধরে সেশন চলেছে এবং 1.5 মাসের বেশি, এবং 25 কার্যদিবসের মধ্যে ওয়ার্কিং ডেজ ছিল 25 ডেজ এবং সকালে বিকালে 2টা করে সেশন হয়েছে, দীর্ঘ সময় 50 ঘন্টা আলোচনা হয়েছে এবং অন্যান্য নোটিশ, প্রশ্ন উত্তর এই পার্লামেন্ট, এবং অনেকগুলো বিল, আপনি 133টি অধ্যাদেশের মধ্যে 91টি এবং পরবর্তীতে আরও 3টি, মোট 94টি অধ্যাদেশ আইন পাস হয়েছে একটা সেশনে। সো এটা খুবই অ্যাক্টিভ এবং ভাইব্রেন্ট ছিল, প্রাণবন্ত ছিল পার্লামেন্টের আলোচনা। পার্লামেন্ট এইখানে একটা শেষ দিকে একটা বেশ সময় এই 71 নিয়ে, 71-এর ভূমিকা নিয়ে একটা ডিবেট কিংবা তর্ক বিতর্ক, পারস্পরিক কথাবার্তা, আক্রমণ পাল্টা আক্রমণ, এটা হয়েছে, ইটস ট্রু। এবং এটা আজকের মিডিয়াতে আপনি যেমন শিরোনাম পড়ছিলেন, এখানেও আপনি বলছিলেন। তো এটা নিয়ে আবার সমাপনী অধিবেশনের 2 নেতাই, প্রধান মানে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা, 2 জনই এটার উপরও কিন্তু কথা বলেছেন। সংসদ নেতা স্পেসিফিকলি বলেছেন, আপনি যদি খেয়াল করে থাকেন, যে আমরা এই আলোচনা করে কে জয়ী হলাম, কে বিজয়ী হলাম, আমরা হয়তো মিডিয়াতে সব কিছুতে আমরা এখানে নিজেদের প্রমাণ করতে পারি, কিন্তু এটা বলে আমার পপুলারিটি বাড়াতে, কিন্তু কৃষকের কি উপকার হলো? যে কৃষকের ধান ডুবে গেছে হাওরের পানিতে, বৃষ্টিতে ভিজে, তার কি উপকার হলো, সেইটাকে কিভাবে নিচ্ছে? যে হামের টিকা না পেয়ে যে শিশুটি মারা যাচ্ছে, সে কিভাবে নিচ্ছে? জ্বালানি তেলের অভাবে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছে, সে কিভাবে নিচ্ছে? এইভাবে একে একে উনি কিন্তু মেনশনও করেছেন অনেকগুলো বিষয়, যে তারা আমাদের এই ডিবেটটাকে কিভাবে নিচ্ছে, এটা আমাকে মূল্যায়ন করতে হবে। আমি মনে করব যে এটা প্রধানমন্ত্রী একটা আত্মসমালোচনাও করেছেন, কারণ তার দলের লোকেরাও কিন্তু পার্লামেন্টে এই নিয়ে যথেষ্ট সময় ব্যয় করেছেন। সুতরাং উনি শুধু বিরোধী দলকে উদ্দেশ্য করে এটা বলেছেন তা নয়, এটা তার একটা আত্মসমালোচনাও, যে আমার দলের লোকও তো এই আলোচনায়, এই ডিবেটে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে। তো সুতরাং এটা একটা তার আত্মমূল্যায়ন এবং ব্যক্তিগত মূল্যায়ন এবং দলের কাছে মেসেজ। জি, এই জায়গাটা যে ঐক্যর যে বার্তা আজকে পত্র যেটা আসতেছে, আপনার কি মনে হয় সেটা কতদূর পর্যন্ত যাবে? এইটা আমার মনে হয় যে নেতৃত্বের সফলতার উপর নির্ভর করবে। 2 দলের নেতৃত্বে যারা আছেন, যারা দলকে লিড দিচ্ছেন কিংবা যিনি দিচ্ছেন, প্রধানমন্ত্রী যদি চান তাইলে তার দলের লোককে এই বিতর্ক থেকে অপ্রয়োজনীয় কিংবা লেস ইম্পর্টেন্ট কিংবা
আমি বলবো যে যেমন বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব, ইতিহাসের ইয়েটাকে আমাদের ফেলে দেওয়ার সুযোগ নেই। সরকারি দলের নেতারাও একাধিকবার এটা বলেছেন, কিন্তু এটা কতটুকু সময় আপনি দিবেন? আপনি কি পুরো আলোচনাটাই ওইখানে কেন্দ্রীভূত করবেন, না এটার জন্য 10% 20% রেখে বাকি 80% বর্তমানকে আলোচনা করবেন, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ আলোচনায় তিনটা বিষয় ফোরকাস্ট থাকতে হবে, এর মধ্যে ফোরকাস্টেড হতে হবে আপনার ভবিষ্যৎ। আপনি যদি ফার্স্ট সাইটেড না হন তাহলে আপনি নেতা কেন, নেতৃত্ব কেন? নেতার কাজই তো হলো দূরদর্শিতা। আপনি আমি দেখতে পারবো না, যিনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রনায়ক উচিত উনি আরো 20 বছর পরের রাষ্ট্রটাকে দেখবেন, 10 বছর পরের, 5 বছর পরের রাষ্ট্রটাকে দেখবেন। সুতরাং ফার্স্ট সাইটনেসটা থাকতে হবে নেতৃত্বে, উনি সরকারি দলে হন, প্রধানমন্ত্রী হন আর বিরোধী দলের নেতা হন। সেইভাবে দেশকে এগিয়ে নিতে গেলে এই জিনিসটা লাগবে, এবং সেখানে আমরা কতটুকু সময় দিব অতীত ইতিহাস আলোচনায়, এটা লিমিট করতে হবে। জাহিদ ভাই, একটা অন্য বিষয় যাই, সেটা হচ্ছে আজকে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস। জি, মুক্ত গণমাধ্যম দিবস। তো প্রথম আলো যেটা করেছে যে তাদের একটি তদন্ত এগোয় না, জামিনের অপেক্ষায় সাংবাদিকরা। টিআইবির তথ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার, হত্যা বা সহিংসতার মামলায় আসামি 266 জন। এইটা দেখেন, আমি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের দুইটা প্রেক্ষাপটে এই আলোচনাটা করতে যাই। আপনার সময় হয়তো অল্প আছে, এর মধ্যে আমি যেটা টাচ করে দেব, ঠিক আছে? এটা আন্তর্জাতিক অঙ্গনে দেখেন, আমাদের সাংবাদিকদের জন্য এটা খুবই দুঃখজনক একটা বছর, একটা সময় পার হয়েছে। গত একটি বছর যদি আমি বলি, বিশেষ করে ফিলিস্তিনে সাংবাদিক নির্বিচারে যেভাবে সাংবাদিক হত্যা করা হয়েছে, আমি ফিগারটা এই মুহূর্তে বলতে পারছি না, বাট ইটস বিগ ফিগার। এবং আমরা ইরান যুদ্ধে এসে দেখলাম, খলিলির হত্যাকাণ্ড লেবাননে দেখলাম সর্বশেষ, যে খুবই আলোচনা, বিশ্বজুড়ে আলোচনা হলো। এইরকম অসংখ্য সাংবাদিক এই মধ্যপ্রাচ্যে যেভাবে নিধনযোগ্য সাংবাদিকদের উপর ইসরায়েল এবং তার এলাইরা চালিয়েছে, এটা খুবই দুঃখজনক। এই বিশ্ব গণমাধ্যম দিবসের শুরুতে এই কথাটা আমাকে বলতেই হবে। এরপরে আপনি আসছেন বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের প্রথম আলো যে স্টোরিটা করেছে, আমি পড়েছি স্টোরিটা, সকালেই আমি পড়েছি অনলাইনে, এবং যে বিষয়টা তারা করেছে, কিংবা অন্যান্য পত্রিকায়, সব পত্রিকায় আছে, আমার পত্রিকা এই রিপোর্টগুলো মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আসছে, বাট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের রিপোর্ট আছে। কালকে আলোচনা অনুষ্ঠানও একাধিক হয়েছে, আজকেও সরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠান আছে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ে। তো এইরকম বিষয় যেটা হলো, আমাদের দেশে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা হাসিনা সরকারের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেশ কয়েকজন এখনও কারাবন্দী আছেন। প্রথম আলোর স্টোরিটা হলো এইটা। কিন্তু আপনি 17 বছরে যে সমস্ত সাংবাদিক নির্যাতনের শিকার হলেন, তাদের কথাটা একটা বারের জন্য কেন নাই প্রথম আলোতে? এই প্রশ্নটা আমার মনে জেগেছে সকালবেলা, যে আমার দেশের মতো পত্রিকা বন্ধ হয়ে গেল, চ্যানেল আইয়ের মতো পত্রিকা বন্ধ হলো, আপনি সব স্টোরি করছেন, এখনকার অবস্থা করছেন, একটা প্যারা হলেও এটাই কিন্তু বলে যে একটা রেফারেন্স হলো গণমাধ্যম মুক্ত নয়। না না, আমি ওই কথাটা বলতে চাচ্ছি, বলে আমি এখনকার এটাকে ডিফেন্ড করছি না, কিন্তু আমি যেটা বলছি যে একটা প্যারা হলেও আপনার থাকার দরকার ছিল, যে 17 বছর যারা নির্যাতনের শিকার হয়েছে, আমার দেশ বন্ধ হয়েছে, চ্যানেল 1 বন্ধ হয়েছে, দিগন্ত টিভি বন্ধ হয়েছে, ইসলামিক টিভি বন্ধ হয়েছে, সিবিএস বন্ধ হয়েছে, আমি কত নাম বলবো, সিএসবি বন্ধ হয়েছে, কতগুলা নাম বলবো, এবং কত সাংবাদিক বেকার হয়েছে দিনকালের উপর, এক পর্যায়ে দিনকালও বন্ধ হয়ে গেছিল। তো এই যে জিনিসগুলা, মামলা হয়েছে, কতজনের কারারুদ্ধ, মাহমুদুর রহমান 2 দফায় 5 বছরের বেশি জেল কেটেছেন, সংগ্রামের সম্পাদক আসাদ সাহেব জেল কেটে, এই জিনিসগুলোও রেফারেন্স হিসেবে আসা উচিত। এবং ওই সময়ে যে সমস্ত সাংবাদিকরা নিশ্চুপ ছিলেন, তারা কোনো কথা বলেননি বলেই আমার মনে হয় যে আজকে এসে পরবর্তী সরকারগুলোও সাংবাদিকদের ব্যাপারে একই অ্যাটিটিউড নেওয়ার সাহস পাচ্ছে। আমি এখন এসে বলবো যে যে সমস্ত অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে আছে, সেটা সুনির্দিষ্টভাবে তদন্ত হওয়া উচিত, এবং যারা জড়িত, শুধু সরকারকে সহযোগিতা একটা বিষয়, এটা আপেক্ষিক বিষয়, কিন্তু দুর্নীতির সাথে অনেকে জড়িত আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কাউকে অন্যায়ভাবে জেলে রেখে তাকে বিচারবিহীন অবস্থায় রাখা উচিত না। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে দ্রুত এগুলোর নিষ্পত্তি করা দরকার, আর কারো যদি জামিন পাওয়ার রাইট থাকে তাহলে তাকে জামিন দিতে হবে। কিন্তু এখানে আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটা অবস্থান দরকার। একদম শেষ দিকে আমরা, সেটা হচ্ছে আবারও আপনি দেখছেন যে রাজধানীতে যে খুন, চাঁদাবাজি, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের পর থেকে এটা একদম বেপরোয়া ছিল, মাঝখানে কিছুটা কন্ট্রোল ছিল, এখন আবার শুরু হয়েছে, এবং এর পেছনে শীর্ষ সন্ত্রাসীর
বেশ কয়েকজন দের নাম একটা- আসছে। লাস্ট যে ঘটনা আপনি মঙ্গলবার যেটা ঘটে গেল, টিটন সে আরেক হত্যাকাণ্ড। শিশু সন্তান সেটা মারা গেল, এবং গতকালকে ডিএমপি কমিশনার যেটা বললেন যে শিশু সন্তানের তালিকা হালনাগাদ হচ্ছে এবং তারা নজরদারির মধ্যে রয়েছে। প্রশ্ন, যদি তারা নজরদারির মধ্যে থেকেই থাকে তাহলে এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে? আচ্ছা দেখেন, এইটা আমি দুটো বিষয় বলবো যে খুন খারাপি তো সব সরকারের আমলে সব দেশে সব সময়ই চলে। আমেরিকার মতো দেশে আমাদের দুইজন বাংলাদেশি হত্যাকাণ্ড, লোমহর্ষক বৃষ্টি এবং লিমনের হত্যাকাণ্ডের ঘটনাটা আপনি এই সময়ে চলমান, আপনি দেখতে পাচ্ছেন যে কীরকম ভয়াবহ নৃশংসতা এখানে ঘটেছে। খুন খারাপি সব দেশে, উন্নত দেশে বলেন বাংলাদেশে বলেন চলে, কিন্তু এটাকে তো ডিফেন্ড করার, জাস্টিফাই করার কোনো কারণ নেই। এবং আপনি যেমনটি বলেছেন যে এটা সত্য যে সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে গেছে। এই অপরাধ বেড়ে যাওয়ার পিছনে আপনি যতই বলেন শীর্ষ সন্ত্রাসীরা তৎপর, অনেকে ছাড়া পেয়ে গেছে, মুক্ত আছে, তারা আবার অ্যাক্টিভ হচ্ছে, তো এইগুলো তো সামাল দেওয়া দায়িত্ব সরকারের, এবং সরকারকে এটা সামাল দিতেই হবে, এবং এই ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আপনার টিটন হত্যা বলা হচ্ছে, টিটন একজন শীর্ষ সন্ত্রাসী, আবার বলা হচ্ছে যে আগের সেনাপ্রধান জেনারেল আজিজের ভাই যে জোসেফ সহ তার 3 ভাইয়ের এক ভাইকে হত্যার সাথে সে জড়িত ছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে, তার পাল্টা গ্রুপ করেছে। জোসেফরা আবার এখন অ্যাক্টিভ, দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের গ্রুপ, আরো বেশ অনেকের নাম আসছে। আমি একটা নাম বললাম যেহেতু উনি পরিচিত এবং তো এইরকম অনেকেই এই শীর্ষ সন্ত্রাস হিসেবে ঠেকানোর দায়িত্ব তো সরকারের, এবং সরকারকে এই ব্যবস্থা নিতে হবে। তারা যদি ছাড়া পেয়ে থাকে তাদেরকে আবার আটক করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে সরকারের অবশ্যই এটাকে টপ প্রায়োরিটি দিতে হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন সালাউদ্দিন সাহেব খুবই ক্যাপেবল লোক, বাট ওনার উপর অনেক দায়িত্ব, যে কারণে উনি আসলেই ওখানে কনসেন্ট্রেট করতে পারছেন কি না এটাও একটা বিষয় আলোচনা হচ্ছে। কিন্তু সুতরাং উনি ক্যাপেবল লোক, উনি এই মন্ত্রণালয় চালানোর জন্য যথেষ্ট যোগ্য, কিন্তু ওনার অনেক দায়িত্ব, উনি পুরো পার্লামেন্টে সামাল দিয়েছেন, আমরা দেখেছি। তো হয়তো ওই দিকে নজর দিতে পারেন নাই। এখন পার্লামেন্ট সেশন শেষ হয়েছে, আমি বলবো যে এই সময় এসে উনি যাতে অ্যাটলিস্ট এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদেরকে নিয়ে একটা সমন্বিত পদক্ষেপ নেন। সত্যি এটা যাতে মানুষের মনে আবার আতঙ্কের সৃষ্টি না হয়, যে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আতঙ্কজনক পর্যায়ে যাতে পৌঁছে না যায়, তার আগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।